শেষ পর্বে আমরা দেখেছিলাম পরি ডাক্তারের বুদ্ধি ও দক্ষতায় তারা মিস্টার ইয়াওয়ের হাত থেকে বেঁচে যায়। এরপর ইয়ান তার চিশক্তি ব্যবহার করে মুশেকে শেষ করে ফেলে। এরপর তারা দুজনে কিছু ভালো সময় কাটায়, কিন্তু অসুস্থতার কারণে পরি ডাক্তার সেইখান থেকে চলে যায়। এরপর ইয়ান নতুন চিশক্তির খোঁজে রক সিটিতে যায়। সেইখানে গিয়ে সে দ্বিতীয় স্তরের আলকিমিস্ট হয়। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা ইয়ানকে দেখতে পাই। সে খুব সুন্দর একটা আলকিমিস্টের পোশাক পরে আছে, যার গায়ে দ্বিতীয় স্তরের আলকিমিস্টের চিহ্ন দেয়া আছে। ইয়ান আসে আতু ফুলান মাস্টারের কাছে। তখন তারা আন্তরিকভাবে তাকে বসতে বলে। তখন ইয়ান বসে, এরপর বলে, মাস্টার, সবকিছুর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আইসি স্পিরিট কোল্ড ফাউন্টেন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা ব্যবস্থা করে দেন তাহলে আমি খুব উপকৃত হব। তখন ফুলান মাস্টার বলে, এই শক্তি অত্যন্ত বিরল এবং মূল্যবান। তোমার বর্তমান শক্তি অনুযায়ী এটা তোমার প্রয়োজন হওয়ার কথা না। এই কথা শুনে ইয়ান বলে, আমি কাল সকালে ব্ল্যাক রক সিটি থেকে সোজা সাম্রাজ্যের পূর্ব সীমান্তে রওনা হব। যদি ভবিষ্যতে লাগে, তাই আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখছি। এই সময় আতু মাস্টার লাইব্রেরির বই ঘেটে দেখে কোথাও এই শক্তি সম্পর্কে কোনো উল্লেখ আছে কিনা। এর মধ্যে ফুলান বলে, অনেক বছর আগে এক চতুর্থ স্তরের আলকিমিস্ট বরফে ঢাকা এক এলাকায় আইসি স্পিরিট কোল্ড খুঁজে পেয়েছিল, কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করায় সেটা ধীরে ধীরে সাদা কুয়াশায় পরিণত হয়ে যায়। মানে এই শক্তিটা পাওয়া যেমন কঠিন, ঠিক তেমনি পাওয়ার পর সেটা ধরে রাখাও অনেক কঠিন। এরপর আতু মাস্টার বলে, আমাকে ক্ষমা করবে, আমি জিয়ামার সাম্রাজ্যের সব ট্রেনিং রেকর্ড খুঁজে বের করেছি, কিন্তু কোথাও আইসি স্পিরিট কোল্ডের কোনো নাম পাইনি। এই কথা শুনে ইয়ান একটু হতাশ হয়ে জিজ্ঞাসা করে, মাস্টার, আপনি কি জানেন এই অ্যাসোসিয়েশনের কারোর কাছে এটা আছে কিনা? যদি থাকে আমি ভালো দাম দিতে রাজি আছি, শুধু দয়া করে আমাকে সন্ধানটা দিন। তখন আতু মাস্টার বলে, এই শক্তির সামনে টাকা কোনো মূল্য রাখে না, তাই থাকলেও এটা টাকা দিয়ে কেনা যাবে না। তবে মাস্টার গুতের কাছে এটা থাকতে পারে, কিন্তু সে অনেকটা পাগলের মতো আচরণ করে, তাই আমি চাচ্ছি না তোমাকে তার কাছে নিয়ে যেতে। এই কথা শুনে ইয়ান সেই মাস্টারের কাছে যেতে আগ্রহ দেখায়। এরপর আতু মাস্টার তাকে নিয়ে সেই মাস্টারের বাড়ির সামনে পৌঁছে যায় এবং বলে, বাড়িতে প্রবেশ করার পর সবসময় আমার পেছনে পেছনে সাবধানে আসবে, আর কোনো কিছুতে হাত দেবে না। এরপর তারা ধীরে ধীরে ভূতে মাস্টারের বাড়িতে প্রবেশ করে। আমরা দেখতে পাই ইয়ান এক জায়গায় পা রাখতেই তার সামনে বিষাক্ত ধোঁয়া ছুটে আসে। সেই সময় আতু মাস্টার সেই ধোঁয়ার আক্রমণ ঠেকায়। তখন আতু মাস্টার বলে, আমি আগেই বলেছিলাম ভূতে মাস্টার অনেকটা পাগলের মতো, তাই সে তার কাছে কাউকে আসতে দিতে চায় না। এই কারণে চারপাশে নানা ফাঁদ পেতে রেখেছে, তাই সাবধানে এগোতে হবে। এরপর তারা আবার সামনে এগোতে থাকে। হঠাৎ একটা বড় চোখ ইয়ানের দিকে তাকায়। ইয়ান ভয় পেয়ে যায়। তখন আতু মাস্টার বলে, এটা ডেভিল গ্রাসের চোখ। এই চোখের দিকে তাকালে অনেক সময় এমন কিছু দেখা যায় যেগুলো বাস্তবে আসলে নেই। ঠিক তখন ইয়ান আতু মাস্টারকে একটা সুন্দরী মেয়ের রূপে দেখতে পায়। মানে তার দেখা জিনিসগুলো এখন এলোমেলো লাগছে। আতু মাস্টার তখন ইয়ানকে ডাকে। এরপর ইয়ান আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর তারা দুজন একটা দরজার সামনে দাঁড়ায়। তখন আতু মাস্টার দেখে মাটিতে কিছু চিশক্তির অবশিষ্ট অংশ পড়ে আছে। তখন সে বলে, ভূতে মাস্টার ভুল আলকিমিস্ট শিখছে। এই সময় রুমের ভেতর থেকে ভূতে মাস্টারের কণ্ঠ শোনা যায়। সে বলে, আতু মাস্টার, অযথা বলো না আমি ভুল শিখছি। ভেবো না তুমি 4 লেভেলের আলকিমিস্ট বলে আমি তোমাকে কিছুই বলবো না। শেষবার তুমি আমার দরজা ভেঙে ফেলেছিলে, কিন্তু এবার পারবে না, কারণ এবার আমি স্টিলের শক্ত দরজা লাগিয়েছি। এই কথা শুনে আতু মাস্টার দরজায় লাথি মারে, কিন্তু সত্যি দরজা খোলে না, উল্টো তার পায়ে ব্যথা লাগে। তখন ভূতে মাস্টার অনেক হাসে। এরপর আতু মাস্টার তার ডাউলিং লেভেলের শক্তি ব্যবহার করে দরজা ভেঙে ফেলে। দর্শক, এইখানে ডাউলিং মানে 5 নাম্বার লেভেলের শক্তি। এরপর তারা রুমের ভেতরে প্রবেশ করে। সেইখানে দেখা যায় অনেক রকমের চিশক্তি সংগ্রহ করে রাখা হয়েছে, যেমন ডিজায়ার ফ্লাওয়ার, ব্লাড ক্লটিং গ্রাস, ব্লু রক হার্ড স্টোন। এইসব দেখে ইয়ান অবাক হয়ে যায়। মনে হয় যেন একটা চিশক্তির জাদুঘরে এসেছে। এরপর আমরা ভূতে মাস্টারকে দেখতে পাই। সে হাতে একটা স্বর্ণের ব্যাঙ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে ইয়ানকে বলে, এই ছেলে, তুমি আমার চিশক্তির দিকে নজর দিও না। তখন ইয়ান বলে, আমি জীবনেও কখনো এত বিরল আর মূল্যবান জিনিস একসাথে দেখিনি, তাই একটু মনোযোগ দিয়ে দেখছি। আমার মনে হয় এই পুরো জিয়ামা সাম্রাজ্যে আপনার সঙ্গে কারো তুলনা চলে না। এত কিছু একসাথে রাখা অসম্ভব। এই কথা শুনে ভূতে মাস্টার খুশি হয়। তখন আতু মাস্টার তাকে বলে,
আমি জানি তোমার কাছে আইসি স্পিরিট কোল্ড ফাউন্টের একটা বোতল আছে, আর সেই বোতলটা এই ছেলের দরকার, তাই তাকে তোমার সঙ্গে দেখা করাতে এনেছি। আর একটা কথা মনে রেখো, সে আমার মেহমান, তাই তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তখন গুতে বলে, তুমি চলে যাও, এই ছেলেকে নিয়ে চিন্তা করার দরকার নেই, তার কথাবার্তা আমার ভালো লেগেছে। এরপর গুতে আতু মাস্টারকে অন্য একটা পথ দিয়ে বাহিরে বের করে দেয়। কিছুক্ষণ পর আতু মাস্টারের চিৎকার শোনা যায়। আসলে গুতে মজা করে তাকে পানিতে ফেলে দিয়েছে। এরপর ইয়ান বলে, আমার আইসি স্পিরিট কোল্ড দরকার, তাই তোমার কাছে এসেছি। তখন গুতে বলে, এই জিনিস আমি কোনো কিছুর বিনিময়ে দিব না, তুমি নিজেই চলে যাও, না হলে আমি তোমাকে বের করে দেব। তখন ইয়ান তার অ্যামেথিস্ট এসেন্স ফ্রেম শক্তি দেখায়। দর্শক, এই শক্তি ইয়ান পেয়েছে লায়নের গুহা থেকে। এটা অত্যন্ত মূল্যবান, কারণ বহু চেষ্টা করেও অন্য কেউ এই শক্তি পায়নি। গুতে এই শক্তি দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে পেয়েছো? তখন ইয়ান বলে, লায়নের গুহা থেকে এনেছি, এখন তুমি এইটার বিনিময়ে আমাকে সেই আইসি স্পিরিট কোল্ড দিয়ে দাও। গুতে তখন সিদ্ধান্তহীনতায় পড়ে যায়, সে ভাবে কি করবে। তারপর বলে, অ্যামেথিস্ট এসেন্স অবশ্যই ভালো, কিন্তু আইসি স্পিরিট কোল্ড আরো বেশি মূল্যবান। তখন ইয়ান বলে, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, আমি জানি অনেক আলকিমিস্ট এই শক্তি পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করতেও রাজি থাকে। এই কথা শুনে গুতে সরাসরি না করে দেয়। তখন ইয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, কালই আমি ব্ল্যাক রক সিটি ছেড়ে যাব। এরপর সে দরজার দিকে এগিয়ে যায় এবং মনে মনে ভাবে, যদি গুতে রাজি না হয় তাহলে তার জন্য এই শক্তি খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। অন্যদিকে গুতে ভাবে, এত দামি একটা জিনিস হাতছাড়া করা ঠিক হচ্ছে কিনা। এরপর ইয়ান দরজার কাছে পৌঁছায়, ঠিক তখন গুতে সেইখানে আসে এবং বিনিময়ে রাজি হয়। ইয়ান তার শক্তি গুতেকে দিয়ে দেয়। তখন গুতে খুব খুশি হয় এবং বলে, অ্যাথেমিস্ট এসেন্স আমি আগে নিজের চোখে দেখিনি, আজ আমার সৌভাগ্যের দিন। এরপর সে তার প্যান্টের ভেতরের গোপন পকেট থেকে আইসি স্পিরিট কোল্ড বের করে দেয়। এই জিনিস দেখে আতু মাস্টার বলে, ইয়ান, এইটাই সেই শক্তি। আর গুতে লোক হিসেবে ভালো, কারণ সে কথা দিয়ে কথা রেখেছে। এরপর ইয়ান সেই শক্তি নিয়ে চলে যায়। পরদিন সে ট্যাগের মরুভূমিতে যাওয়ার জন্য ফ্লাইং ট্রান্সপোর্টেশনের জায়গায় দাঁড়িয়ে থাকে, কারণ এই পাখি ছাড়া ট্যাগের মরুভূমিতে যাওয়া যায় না। কিন্তু দেখা যায় সেইখানে বিশাল লম্বা লাইন, আর ইয়ান এখন অনেক পেছনে দাঁড়িয়ে আছে। তখন ইয়ান মনে মনে ভাবে, পরি ডাক্তারই ভালো, তার একটা উড়ন্ত পাখি আছে, একসময় আমাকেও একটা উড়ন্ত পোষা প্রাণী জোগাড় করতে হবে। ঠিক তখন দেখা যায় এতুসা নামের একজন তৃতীয় লেভেলের মাস্টার এক লোককে মারছে, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই লোকটা ভুল করে তার জুতায় পা দিয়েছিল। এরপর লোকটা ক্ষমা চায়। তখন মাস্টার বলে, ভবিষ্যতে আবার যদি এমন করো তবে মেরেই ফেলবো। এরপর দেখা যায় হিংসা নামে সেই ছেলেটাকে, যে আগে ইয়ানকে নিয়ে মজা করেছিল, পরে ইয়ানের মাস্টার তার মাথায় 4র্থ লেভেলের আগুন ধরিয়ে দিয়েছিল। সেই ইয়ানকে দেখে। এখন সেই ছেলেটা ইয়ানকে দেখিয়ে তার মাস্টারকে বলে, মাস্টার, ওই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। এরপর তারা ইয়ানের দিকে এগুতে চায়, কিন্তু ঠিক তখন আতু মাস্টার সেইখানে আসে, তাই তারা সামনে আসে না। আতু মাস্টার ইয়ানকে দেখে বলে, শুনে ভালো লাগলো, তুমি গুতের সঙ্গে সফলভাবে লেনদেন করতে পেরেছো। এই সময় লিনফেই সেইখানে আসে এবং ইয়ানের একদম কাছে গিয়ে বললি, আমি শুনেছি তুমি চলে যাচ্ছ, তুমি কি আবার ফিরবে? ইয়ান মেয়েটার আচরণ দেখে মনে মনে ভাবে, এ আবার আমার এত কাছে আসছে কেন। ঠিক তখন ফুলান মাস্টার আর গুতে সেইখানে আসে। এরপর ফুলান মাস্টার ইয়ানকে একটি 3rd র্যাঙ্ক মনস্টার কোড দেয়। এইটা পেয়ে ইয়ান খুব খুশি হয় এবং মাস্টারকে ধন্যবাদ জানায়। তখন ফুলান মাস্টার বলে, 6 মাস পরে রাজধানী শহরে একটি বিশাল আলকিমিস্ট কনফারেন্স হবে। এটা জিয়ামা সাম্রাজ্যের আলকিমিস্ট দুনিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান। এমনকি অন্য সাম্রাজ্যের কিছু আলকিমিস্টও এখানে যোগ দেয়। এটা মিস করা মানে বিশাল সুযোগ হাতছাড়া করা, তাই আমি চাই তুমি সেইখানে আসো। তখন ইয়ান বলে, ঠিক আছে মাস্টার, আমি চেষ্টা করব। এরপর আতু মাস্টার বলে, ইয়ান, তুমি এই লাইনে কেন দাঁড়িয়ে আছো? আমাদের এইখানে নিয়ম হচ্ছে আলকিমিস্টরা সরাসরি ভিআইপি পাখিতে সফর করতে পারবে। তারপর ইয়ান সবার কাছ থেকে বিদায় নেয় এবং সেই পাখিতে ওঠে। পাখিটা বিশাল বড়, প্রায় জাহাজের মতো দেখতে। সেই সময় মাস্টার কিছুক্ষণ ছাদের উপর ধ্যান করে। তখন আমরা জানতে পারি তাদের কাছে এখন ব্লাড লোটাস এসেন্স পিল বানানোর জন্য প্রয়োজনীয় সব উপকরণ আছে। তাই মাস্টার সিদ্ধান্ত নেয় এই যাত্রাপথেই পিল বানাবে। এরপর সে ইয়ানকে বলে, আমি এখন পিল বানাবো, তুমি এই সময়টা সাবধানে থেকো, কারণ পিল বানানোর সময় একটা বড় বিস্ফোরণ ঘটবে, আর সেটা দেখে জাহাজে থাকা অন্য মাস্টাররা বুঝতে পারবে এখানে 5 নাম্বার লেভেলের পিল বানানো হচ্ছে। তখন তারা এটা নিতে আসবে, কারণ জিয়ামা সাম্রাজ্যের
গুহে নামের পিল কিং ছাড়া আর কেউ এই ধরনের পিল বানাতে পারে না, তাই সুযোগ পেলে অন্যরা এটাকে চুরি করতে চাইবে। এরপর মাস্টার পিল বানাতে শুরু করে। 2 দিন পর আমরা দেখতে পাই পিলটা অনেকটা তৈরি হয়ে গেছে। সাধারণত অন্য মাস্টারদের এই পিল বানাতে 9-10 দিন সময় লাগে, কিন্তু তার মাত্র 2 দিন লেগেছে। ঠিক তখনই একটা বড় বিস্ফোরণ ঘটে, পুরো জাহাজটা কেঁপে ওঠে। তখন অন্য মাস্টাররা বুঝতে পারে এখানে 5 লেভেলের পিল বানানো হচ্ছে, তাই তারা সবাই সেই দিকে এগিয়ে আসে। মাস্টার তখন ইয়ানকে বলে, দরজায় দাঁড়িয়ে পাহারা দাও, যে কোনো সময় অন্য মাস্টার চলে আসতে পারে, আমার আর বেশি সময় লাগবে না, এর মধ্যে কাউকে ভেতরে আসতে দিও না। ইয়ান দরজার সামনে দাঁড়ায়। তখন আমরা দেখতে পাই এক পাশ দিয়ে মাস্টার হেতুসা আর তার শিষ্য লিংসা আসছে, আর অন্য পাশ থেকে একজন নতুন মাস্টার আসছে। তখন লিংসা ইয়ানকে বলে, শুনেছি তুমি সবচেয়ে কম বয়সী 2য় স্তরের আলকেমিস্ট হয়েছ, আর গুহে মাস্টারের কাছ থেকে একটা অসাধারণ জিনিস পেয়েছো। ইয়ান এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখন হেতুসা মাস্টার বলে, বাবা, একটু আগে একটা বড় বিস্ফোরণের শব্দ শুনলাম, সেটা কোথায় হয়েছে তুমি জানো? আর কেন হয়েছে? আমরা তো অনেক উঁচুতে আকাশে আছি, তাই ভয় লাগছে। তখন ইয়ান বলে, আমার মাস্টার ভেতরে কাজ করছে, তবে ভয় পাওয়ার কিছুই নেই, সবাই চলে যাও। এই সময় সেই নতুন মাস্টার বলে, আমার মনে হচ্ছে তোমার মাস্টারের কাছে ভয়ানক কিছু আছে, সেটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার খারাপ হবে। এই কথা বলেই মাস্টার তার চিশক্তি হাতে নেয় এবং ইয়ানের কাঁধে হাত রাখে। সাথে সাথে ইয়ানও নিজের চিশক্তি দিয়ে তাকে সরিয়ে দেয়। এরপর হেতুসা মাস্টার ও লিংসা একসাথে চিশক্তি ব্যবহার করে ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান তাদের আক্রমণ প্রতিহত করতে থাকে। এক পর্যায়ে সে লিংসাকে মারতে মারতে এমন অবস্থায় ফেলে যে সে জাহাজ থেকে পড়ে যেতে থাকে। তবে লিংসা কোনোভাবে জাহাজের এক প্রান্ত ধরে ফেলে এবং ইয়ানের দিকে তাকিয়ে হাসে। তখন ইয়ান বুঝতে পারে যুদ্ধ করতে করতে সে জাহাজের একেবারে অন্য পাশে চলে এসেছে। এই ফাঁকে হেতুসা মাস্টার ভেতরের রুমে ঢুকে পড়ে। ইয়ান তখন রুমের দিকে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ সাদা আলোর ঝলকে হেতুসা বাহিরে বের হয়ে আসে, আর দেখা যায় মাস্টার নিজের জাদুকরি হাতে হেতুসাকে ধরে রেখেছে। এইখানে মাস্টার তার স্বর্গীয় আগুনের শক্তি ব্যবহার করে। এটা ডাডৌসি লেভেলের স্বর্গীয় আগুন, অর্থাৎ 3 নম্বর স্তরের আগুন। এরপর মাস্টার ধীরে ধীরে দৃশ্যমান হয় এবং হেতুসার সামনে এসে দাঁড়ায়। তখন হেতুসা বলে, আমি শুধু জাহাজের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে এসেছি, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমাকে ছেড়ে দাও। তখন মাস্টার ব্লাড লোটাস এসেন্স পিল দেখিয়ে বলে, তুমি তো এটার জন্যই এসেছো, তাই না? পিলটা দেখে হেতুসা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে তখন গোপনে নিজের চিশক্তির একটি পিল হাতে নেয় তার ক্ষমতা বাড়ানোর জন্য। মাস্টার সেটা বুঝে বলে, হেতুসা, তুমি নিজেই তোমার মৃত্যুকে ডেকে এনেছো, আমার কাউকে মারার ইচ্ছে ছিল না, কিন্তু এখন আর কিছুই করার নেই। এই বলে মাস্টার তার ডাডৌসি লেভেলের স্বর্গীয় আগুন ব্যবহার করে হেতুসাকে ব্যানিশ করে ফেলে। এই দৃশ্য দেখে অন্য এক মাস্টার দ্রুত লিংসার কাছে গিয়ে বলে, তোমার মাস্টারের বদলা নিতে হবে, এখনই আক্রমণ করো। এই কথা শুনে লিংসা আক্রমণের জন্য দৌড় দেয়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে সেই মাস্টারই ছুরি দিয়ে লিংসাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ইয়ানো মাস্টার দুজনেই কিছুটা অবাক হয়। তবে সেই মাস্টার তাদের সামনে মাথা নিচু করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমাদের সঙ্গে যেতে দাও। তখন মাস্টার ইয়ানকে ব্লাড লোটাস এসেন্স পিল দিয়ে বলে, আমার এই ধরনের অনুসারীর দরকার নেই, এরা সবসময় বিপদ ডেকে আনে। এরপর মাস্টার সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় ওই মাস্টার ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান আগুনের শক্তি ব্যবহার করে তাকে মেরে ফেলে। সেই আঘাতে পাখির জাহাজে আগুন ধরে যায়। তারপর তারা নিচে নেমে আসে। পরে আমরা দেখতে পাই সেই মাস্টার আসলে একটি ডিমন লিজার্ড ছিল। তখন ইয়ান বলে, ম্যাজিক্যাল ডিমন যতই ভয়ঙ্কর হোক না কেন, মানুষের বিশ্বাসঘাতকতা তার থেকেও ভয়ঙ্কর। তখন মাস্টার বলে, তুমি একদম ঠিক বলেছ। তখন ইয়ান বলে, হ্যাঁ, আর এই কারণেই আমরা এখন ট্যাগার মরুভূমির খুব কাছাকাছি চলে এসেছি। এরপর ইয়ান শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে মরুভূমিতে ইউনজি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তার ভেতরে ভালোবাসার অনুভূতি জেগে ওঠে। সে দ্রুত ইউনজির দিকে ছুটে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই ইউনজির পোশাকে আসলে নালান দাঁড়িয়ে আছে এবং সে সাথে সাথে ইয়ানকে তলোয়ার দিয়ে আঘাত করে। তখন হঠাৎ ইয়ানের ঘুম ভেঙে যায়। আসলে এটা তার একটা স্বপ্ন ছিল। মাস্টার তখন জিজ্ঞাসা করে, তুমি কি দুঃস্বপ্ন দেখেছো? তখন ইয়ান বলে, মাস্টার, 3 বছরের চুক্তিতে যদি আমি হেরে যাই, তাহলে শুধু আমার সম্মান নয়, আমার ক্ল্যানের ভবিষ্যৎও শেষ হয়ে যাবে। তখন মাস্টার বলে, ইয়ান শোনো, এই দুনিয়ায় কেউ জন্ম থেকেই শক্তিশালী নয়, তাই তলোয়ার যেহেতু তুলতেই হবে, তাই ভয় পেয়ে লাভ নেই। আর আমি বিশ্বাস করি তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই যোগ্যতা আছে। এই কথা শুনে ইয়ান খুশি হয়ে মাস্টারকে ধন্যবাদ জানায়। পরদিন তারা যাত্রা শুরু করে। হঠাৎ ইয়ান দেখতে পায়
সামনে একটা প্রাচীন মানচিত্রের ঘর আছে। ইয়ান বিশ্বাসই করতে পারে না এমন একটা জায়গায় ঘর থাকতে পারে। ঘরটা বানানো হয়েছে এক বিশাল দানবের কঙ্কাল দিয়ে। তখন মাস্টার বলে, ভেতরে যাও, এইখান থেকে ট্যাগার মরুভূমির একটা মানচিত্র কিনে নাও, আর দেখো তারা সাপ তাড়ানোর কিছু বিক্রি করে কিনা। তখন ইয়ান বলে, মাস্টার তুমি সাপের কথা বলছো কেন? এই মরুভূমিতে সাপ আছে? তখন মাস্টার বলে, হ্যাঁ, ট্যাগার মরুভূমির কিছু অংশে স্নেকম্যানরা বসবাস করে। যদিও তারা খুব শক্তিশালী নয়, তবে তারা বিষাক্ত সাপ ব্যবহার করে আক্রমণ করতে পারে, তাই সাবধান থাকা ভালো। এরপর ইয়ান সেই ঘরের ভেতরে যায়। সেইখানে আমরা হাইবোডং নামের একজনকে দেখতে পাই। সে নিজের কাজে অনেক ব্যস্ত ছিল। এই ফাঁকে ইয়ান নিজের মতো করে মানচিত্র ঘেঁটে দেখে। হঠাৎ তার সামনে একটি ছোট্ট মানচিত্র পড়ে যায়, আর মাস্টার সেটি দেখে বলে ওঠে, এইটা তো পিউরিফাই ডিমোনিক লোটাস ফ্লেম। এইটা স্বর্গীয় আগুনের মধ্যে অন্যতম এবং 13টি স্বর্গীয় আগুনের একটি। এটি অত্যন্ত শক্তিশালী। এরপর ইয়ান হাইবোডংকে মানচিত্রটি দেখিয়ে বলে, আমি এটা কিনতে চাই, দাম যতই হোক না কেন আমি নিতে প্রস্তুত। তখন হাইবোডং বলে, এই মানচিত্র আমার কাছে একটাই আছে, তাই আমি এটা বিক্রি করব না। আর আমি টাকার পেছনে ছুটি না, তাই লোভ দেখিয়ে কোনো লাভ নেই। তখন ইয়ান বলে, এই মানচিত্র আমার দরকার, যেভাবেই হোক আমি এটা নিয়ে যাব। এই কথা শুনে হাইবোডং খুব রেগে যায় এবং সাথে সাথে সে তার চিশক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে। তার শক্তি দেখে ইয়ান ও মাস্টার দুজনেই অবাক হয়ে যায়। এই সময় আমরা জানতে পারি হাইবোডং আসলে আইস সাম্রাজ্যের রাজা। তার বরফের চিশক্তি আছে এবং সে জিয়ামা সাম্রাজ্যের শীর্ষ 10 জনের একজন। এক সময় সে মিস্টি ক্লাউড সেক্টরের আগের নেতাদের সঙ্গে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের আয়োজন করেছিল জিয়ামা সাম্রাজ্য এবং চুইয়ন সাম্রাজ্য। সেই যুদ্ধে হাইবোডং একাই 2 জন ডৌহুয়াং স্তরের শক্তির অধিকারীকে পরাজিত করেছিল। তবে সেই যুদ্ধের পর থেকে কেউ তাকে আর কখনোই দেখেনি। সে কোথায় গেছে, কি হয়েছে তা কেউই জানে না। প্রিয় দর্শক, এইখানে ডৌহুয়াং মানে 7 নম্বর স্তরের শক্তি। তবে বর্তমানে হাইবোডং এর শক্তি কিছুটা কমে এখন ডৌলিং স্তরে নেমে এসেছে, অর্থাৎ 5 নম্বর স্তরে আছে। এই সময় মাস্টার ইয়ানকে সাবধান করে বলে, তার শক্তি এখন আগের তুলনায় 2 লেভেল কম আছে, কিন্তু তারপরও তোমাকে মারার জন্য যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে হাইবোডং তার চিশক্তি দিয়ে আক্রমণ করে। ইয়ান কোনোভাবে সেটা প্রতিরোধ করে। এই দৃশ্য দেখে হাইবোডং বলে, তোমার মধ্যে ভালো শক্তি আছে। তখন ইয়ান বলে, মাস্টার আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমার আসলেই মানচিত্র দরকার, তাই বিনিময়ের সঙ্গে তোমার কাছে এটা চাচ্ছি। আর এটার বিনিময়ে যদি তোমার কিছু লাগে আমি দেওয়ার চেষ্টা করব। তখন হাইবোডং বলে, আমি এটা দেব না, এখনো সময় আছে, এইখান থেকে চলে যাও। তখন ইয়ান বলে, এই মানচিত্র আমার লাগবেই, যেভাবেই হোক আমি এটা নিয়েই যাব। এই কথা বলে সে দৌড় দেয়, কিন্তু হাইবোডং বরফের চিশক্তি দিয়ে তাকে আটকে ফেলে। ইয়ানের গতি কমে যায়, সে ঠিকমতো নড়াচড়া করতে পারে না। তখন হাইবোডং বলে, এই মানচিত্রের মধ্যে গুরুত্বপূর্ণ সব গোপন তথ্য আছে, তাই এটা আমি কাউকে দিতে পারি না। এরপর সে আবার আক্রমণ করে। ইয়ান তার তলোয়ার দিয়ে আঘাত প্রতিরোধ করে, কিন্তু পরের বার হাইবোডং তার কনডেন্স আইস মিররের শক্তি ব্যবহার করে আক্রমণ করে। ইয়ান প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু পারে না। সে ছিটকে গিয়ে বাহিরে পড়ে যায়। হাইবোডংও বাহিরে বেরিয়ে আসে। ইয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে সে দেখতে পায় বরফের শক্তি দিয়ে তৈরি এক সার্কেলের ভেতরে সে আটকা পড়ে আছে। এই সময় হাইবোডং একটার পর একটা বরফের ছুরি ইয়ানের দিকে ছুঁড়ে মারে। ইয়ান যতটা পারে প্রতিরোধ করে, কিন্তু একসময় মাটিতে লুটিয়ে পড়ে। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পুরো সিরিজের মধ্যেই প্রথম আমরা ইয়ানকে এতটা অসহায় অবস্থায় দেখি, তবুও সে হার মানে না, আবারও উঠে দাঁড়ায়। হাইবোডং এটা দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ তার ধারণা ছিল ইয়ান আর যুদ্ধ করবে না। এইবার হাইবোডং একসাথে সব বরফের ছুরি তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ইয়ান এক লাফে সেগুলো পার হয়ে যায় এবং নিজের তলোয়ার ছুঁড়ে মারে হাইবোডং এর দিকে। তখন হাইবোডং তার চিশক্তি দিয়ে আঘাত প্রতিরোধ করে এবং পাল্টা আক্রমণে তলোয়ার ছুঁড়ে দেয় ইয়ানের দিকে। ইয়ান তখন তার ফ্লাইং চি ব্যবহার করে সেইখান থেকে উড়ে যায়। এরপর সে আবার নিজের তলোয়ার হাতে নেয় এবং মানচিত্র নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু বরফের সার্কেলের কারণে সেটা সম্ভব হয় না। তখন সে মাস্টারকে বলে, আমি কখনো কল্পনা করিনি এই মরুভূমিতে এত শক্তিশালী কারো সঙ্গে দেখা হবে। এখন যদি আমার মতো তার ফ্লাইং চিশক্তি থাকতো তাহলে আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম। তখন মাস্টার বলে, ইয়ান এতক্ষণ যে যুদ্ধটা করেছো সেটা তার কাছে কিছুই না। সে যদি একবার সিরিয়াস হয়ে যায় তবে তুমি টিকে থাকতে পারবে না। এই সময় হাইবোডং বলে, তুমি যদি মিস্টি ক্লাউড সেক্টরের বা কোনো নামকরা বংশের হয়ে থাকো তবুও তুমি এই মানচিত্র নিয়ে যেতে পারবে না। তখন ইয়ান বলে, আমি আগেই বলেছি যেভাবেই হোক আমি এই মানচিত্র নিয়েই যাব। ঠিক তখন মাস্টার তার স্বর্গীয় আগুন বের করে। এটা দেখে হাইবোডং অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই ছেলের কাছে
এমন শক্তি থাকার কথা না। এরপর হাইবোডং নিজের শক্তি দিয়ে একটি বরফের তলোয়ার তৈরি করে। ঠিক তখন ইয়ান তার উপর আক্রমণ করে। হাইবোডং সেই বরফের তলোয়ার দিয়ে প্রতিরোধ করে, কিন্তু সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে ইয়ান কোনো আত্মার শক্তির মাধ্যমে আঘাত করছে। এই সময় আমরা মাস্টারকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। এই দৃশ্যটা সত্যি বেশ ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, দেখতে চমৎকার লাগে। এরপর ইয়ান বলে, ভেঙে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হাইবোডং এর বরফের তলোয়ার ভেঙে যায় আর সে ছিটকে পেছনে পড়ে যায়। তখন ইয়ান আবার আক্রমণ করে, হাইবোডং আবার প্রতিরোধ করে। এরপর হাইবোডং বলে, ছেলে, এবার তোমার খবর আছে, আর শুনে রাখো, মরে গেলে আমাকে দোষ দিও না। এই বলে হাইবোডং এক রহস্যময় বরফের ঘূর্ণিঝড় তৈরি করে। তখন ইয়ান বলে, মাস্টার, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, কিন্তু এই মানচিত্র আমার লাগবেই। এরপর ইয়ান নিজের ভেতর থেকে স্বর্গীয় আগুন বের করে, তারপর উড়ে গিয়ে সেই ঘূর্ণিঝড়ের ভেতরে ঢুকে পড়ে। সে একের পর এক আঘাত করতে থাকে। এভাবে 1 মিনিট ধরে তাদের যুদ্ধ চলে। এক পর্যায়ে একটা বিকট শব্দ হয় আর সেই যুদ্ধ শেষ হয়। তখন আমরা দেখতে পাই হাইবোডং একটা বরফের দেয়ালে আটকা পড়ে আছে আর ইয়ান বাহিরে দাঁড়িয়ে আছে, মানে এই যুদ্ধে ইয়ান জয়ী হয়েছে। এরপর ইয়ান সেখান থেকে চলে যেতে থাকে। এমন সময় হাইবোডং বলে, আমার জীবনে কখনো কারো সঙ্গে যুদ্ধ করে এমন অবস্থা হয়নি। আরেকটা কথা, আমি এই মানচিত্র পাওয়ার পরেই সেটা 2 ভাগে ভাগ করে রেখেছিলাম, বাকি অংশটা এখনো আমার কাছেই আছে। এই কথা শুনে ইয়ান থেমে যায় এবং পেছন ফিরে তাকায়। তখন হাইবোডং বলে, আমাকে এই বরফ থেকে মুক্ত করো, তাহলে আমি তোমাকে বাকি অংশটা দেব। এরপর ইয়ান তাকে বরফ থেকে মুক্ত করে দেয়। তখন হাইবোডং বলে, তুমি বলেছিলে মানচিত্রের বিনিময়ে কিছু দেবে, তোমার মনে আছে? তখন ইয়ান বলে, হ্যাঁ, মনে আছে, কি দিতে হবে বলো। তখন হাইবোডং বলে, এক সময় আমি অনেক ভালো যোদ্ধা ছিলাম, সবাই আমাকে আইস সাম্রাজ্যের রাজা বলে ডাকতো, কিন্তু এক যুদ্ধের পর আমার চি শক্তি 7 লেভেল থেকে 5 লেভেলে নেমে আসে। এখন আমি আমার চি শক্তি ফিরে পেতে চাই, এজন্য আমার 6 লেভেলের একটি পিল দরকার। তুমি যদি আমাকে সেই পিল দিতে পারো, তাহলে আমি তোমাকে মানচিত্র দিয়ে দেব, আর আমি তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী থাকবো। এই কথা শুনে ইয়ান কিছুক্ষণ চিন্তা করে। তখন মাস্টার বলে, তুমি রাজি হয়ে যাও, কারণ তার কাছ থেকে আমাদের সবগুলো মানচিত্র সংগ্রহ করতে হবে। আর একজন 7 লেভেলের মাস্টার যদি তোমার কাছে ঋণী থাকে, এটা অনেক বড় ব্যাপার। তখন ইয়ান হাইবোডংকে বলে, ঠিক আছে, আমি রাজি। এরপর ইয়ান আরো বলে, আমি শুনেছি তুমি একাই 2 জন 7 লেভেলের মাস্টারকে হারিয়েছো। এরপর কি হয়েছিল? কার সাথে যুদ্ধ করে তোমার চি শক্তি কমে গেছে? তখন হাইবোডং তার পুরনো ঘটনা বলতে শুরু করে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি, হাজার হাজার বছর ধরে মানুষ আর স্নেকম্যানদের মধ্যে যুদ্ধ চলছে। তবে মানুষ ধীরে ধীরে সংখ্যায় অনেক বেশি হয়ে যায় এবং স্নেকম্যানদের হারিয়ে দেয়। তারপর তারা স্নেকম্যানদের ট্যাগার মরুভূমির একপাশে পাঠিয়ে দেয়। সেই সময় থেকে মানুষ সুযোগ পেলেই স্নেকম্যানদের বন্দী করে এবং দাসী হিসেবে ব্যবহার করে। এরপর আমরা দেখি 2 ভাই তাদের দলবল নিয়ে স্নেকম্যানদের ধরে নিয়ে যাচ্ছে, সবাইকে দাসী হিসেবে বিক্রি করার জন্য। সেই সময় স্নেকম্যানদের মধ্যে জিংসা নামের একটি সুন্দরী মেয়ে পানি খেতে চায়। তখন বড় ভাই জিংসাকে লাথি মারে। এরপর ছোট ভাই খারাপ উদ্দেশ্য নিয়ে জিংসার কাছে আসে। ঠিক তখনই দেখা যায় একটি কচ্ছপ আকৃতির বিশাল বড় প্রাণী আসছে। সেই প্রাণীর পিঠে বসে আছে একজন লোক আর সে পানি বহন করে নিয়ে যাচ্ছে। ছোট ভাই সেই প্রাণীর কাছে যায় আর পানির ট্যাঙ্ক ছিদ্র করে পানি খেতে শুরু করে। এরপর বড় ভাইও সেইখানে যায় এবং পানি বহনকারী লোকটিকে বলে, এখন এই পানি আমাদের, তুমি চলে যাও। তখন পানির মালিক নিচে নেমে আসে। তখন দেখা যায় তার পরনে একটি চাদর আছে, যার কারণে মুখ ভালোভাবে দেখা যায় না। সে নিচে নেমে বলে, পানির বিনিময়ে টাকা দিতে হবে। এই কথা শুনে সবাই হাসতে থাকে। তারপর দেখা যায় লোকটা ধীরে ধীরে স্নেকম্যানদের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে বড় ভাই তাকে ডাকে, কিন্তু সে কোনো কিছুই বলে না। তখন বড় ভাই পেছন থেকে গিয়ে তার শরীরে হাত রাখে। ঠিক তখন আমরা দেখতে পাই পানির মালিক আসলে হাইবোডং। বড় ভাই তাকে ছুতেই হাইবোডং তার চিশক্তি দিয়ে বড় ভাইকে বরফ বানিয়ে ফেলে। কিছুক্ষণ পর সেই বরফ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা দেখে সবাই খুব রেগে যায় এবং একসাথে তার উপর আক্রমণ করে। তখন হাইবোডং তার চাদর সরিয়ে ফেলে এবং উল্টো নিজের চিশক্তি দিয়ে সবাইকে আঘাত করে। ছোট ভাই ছাড়া সবাই মাটিতে পড়ে যায়। এরপর হাইবোডং ছোট ভাইকে একটি চুটকি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে ধীরে ধীরে স্নেকম্যানদের দিকে এগিয়ে যায়। তখন ছোট ভাই চিৎকার করে বলে, আমার ভাইকে তুমি মেরে ফেলেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। হাইবোডং জিংসাকে বলে, তোমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, তাই আমার সাথে চলো। এরপর হাইবোডং সবার হাতের বাঁধন খুলে দেয় এবং জিংসাকে তার সাথে নিয়ে চলে যেতে থাকে। অন্যদিকে বাকি স্নেকম্যানরা সেই ছোট ভাইকে মেরে ফেলে। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।
দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।